আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নম্বর ব্যাচের 22 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেস তারপর গত ক্লাসে পিএইচপি হয়েছিল, প্র্যাকটিস করেছিলেন বাসায়? ওকে, তো আমাদের যে ইয়াটা ছিল লোকাল লিস্ট থেকে আমি স্টিডক্সে যাব, আর এখান থেকে এই যে পিএইচপি লার্ন এটাই আমি এডিট করি। আগেগুলো সব কেটে দেই। এটা ওপেন করি, সেটা হচ্ছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে, ঠিক আছে? দেখো, ওকে। তো আজকে আমরা যেটা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে পিএইচপি অপারেটরগুলো যেগুলো বাকি ছিল এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে সেটা হচ্ছে এগুলার অনেকগুলারই কাজ আমরা দেখেছিলাম ইয়াতে জাভাস্ক্রিপ্টে। আমি যদি নিচের দিকে যাই, এই যে ইকুয়াল, আইডেন্টিক্যাল, নট ইকুয়াল, নট আইডেন্টিক্যাল, তারপর হচ্ছে গ্রেটার দেন, এই সিম্বলগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে, পিএইচপিতে। তারপর স্পেসিফ আছে, এটা নতুন আমাদের জন্য। আর তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিভাবে কাজ করে এটাও আমরা দেখেছিলাম। আর এখানে কিছু আছে লজিক্যাল অপারেটর, এগুলো নিয়ে আলোচনা করব। আর স্ট্রিং অপারেটর আছে, ঠিক আছে। তো আমি যদি প্রথমেই দেখি যে এখানে যে এই যে ইকুয়াল আছে, এটা কিভাবে কাজ করে দেখেন। আমি এখানে নিচের দিকে কোড করি বা সবার উপরে করি, এগুলো নিচে নামাই দিই। এগুলো করে আজকে দিয়ে দিব আপনাদের। আমি একটা ভেরিয়েবল নিতেছি a ইকুয়াল 10। এখন আমি যদি ওই এভাবে ভারডাম করি যে $a ইকুয়াল ইকুয়াল 10, তো এটা কি আমার ভ্যালু ঠিক আছে না? যে $a ইকুয়াল নিয়েছে কি 10, এখানে যে ভ্যালুটা আছে এটা তো একই, তাই না? আমি সেভ দিয়ে রিলোড করি এই জায়গাতে। এটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ, আমাদের এটা ফোল্ডারের নাম ছিল কি, পিএসপি লার্ন, পিএসপি লার্ন। তো এই জায়গায় বলতেছে যে বুলিয়ান ট্রু, মানে আমি যে এখানে যে একটা কন্ডিশন দিয়েছি যে a ইকুয়াল ইকুয়াল 10, এটা আমার কি, এটা একই, এই কারণে ওই জায়গায় ট্রু দেখাচ্ছে। কোনো কারণে আমি যদি এখানে 2 দিতাম, সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে এই জায়গায় কিন্তু বলতেছে যে ফলস, যে আপনি উপরে যে ভ্যালুটা দিয়েছেন এই ভেরিয়েবলের মধ্যে এবং এর ভিতরে যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু একই নয়। তখন এটা বলতেছে কি যে এটা ফলস। আমরা এটা ইফ এলস এর কিভাবে লিখতাম, যে ইফ a ইকুয়াল ইকুয়াল যদি 10 হয় তাহলে বলবো যে ভ্যালু ইজ কারেক্ট, আর না হলে কি বলবো যে ভ্যালু ইজ নট কারেক্ট। তাহলে ওইটা কিভাবে লিখতে হবে, যে আমাকে প্রথমে লিখতে হবে ইফ, এর ভিতরে তো আমি লিখবো যে a ইকুয়াল ইকুয়াল যদি 10 হয়, এখানে ডিফল্ট ভাবে আমি একটা ভ্যালু দিয়ে দিছি, তাই না? তাহলে আমি বলবো যে ইকো যে ভ্যালু ইজ কারেক্ট। আর এলস এর মধ্যে আমি বলে দিব হচ্ছে এখানেও ইকো করে দিলাম যে ভ্যালু ইজ নট কারেক্ট, সেভ দিয়ে দিলাম। এখন আমি যদি রিলোড করি তাহলে কি বলতেছে যে ভ্যালু ইজ কারেক্ট। আর কোনো কারণে আমি যদি দেই যে এখানে 11, তখন আমার কি বলবে যে ভ্যালু ইজ নট কারেক্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইকুয়াল, এই যে ইয়াটা এটা আমরা আগেই দেখেছি। আর এরপর আমি যদি দেখি যে এই আইডেন্টিক্যাল, তিনটা ইকুয়াল আছে, এটা কিভাবে কাজ করে দেখেন। আইডেন্টিক্যাল মানে হচ্ছে, আইডেন্টিক্যাল মিনিং কি, অভিন্ন। এটাও একই কম বেশি। সেটা হচ্ছে যে আমি যদি এখানে দেই যে $a, সরি ভারডাম করে দেখবো আমরা, ঠিক আছে, যে ভারডাম দিলাম
এখানে দিলাম $a ইকুয়াল, তিনটা ইকুয়াল দিচ্ছি, ঠিক আছে। আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল মানে হচ্ছে অভিন্ন, ঠিক আছে। তো এটা যে ভ্যালুটা দিয়েছি, এটা আর এটা তো একই, তাই না? আমি যদি সেভ দিয়ে এখন রিলোড করি তাহলে আমার কি দেখাবে? বুলিয়ানের মধ্যে এখানে রিলোড দিতেছে, এখানে কিন্তু ট্রু দেখাবে, কারণ যে এখানে আমার যে ভ্যালুটা আছে এই জায়গাতেও একই ভ্যালু আছে। কোনো কারণে আমি যদি এখানে 8 দেই, ধরেন যে 8 দিলাম, সেভ দিয়ে এখন আমি যদি রিলোড করি তখন কিন্তু ফলস দেখাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার আইডেন্টিক্যাল। আর এরপর নট ইকুয়াল, নট ইকুয়াল কোথায় ইউজ করেছিলাম মনে আছে আপনার? মনে আছে আপনাদের? জাভাস্ক্রিপ্টে যদি মানে পাসওয়ার্ডের ভ্যালু নট ইকুয়াল রিপাসওয়ার্ডের ভ্যালু হয়, ঠিক আছে। তো এখানে মানে ইকুয়াল, আর এই যে প্রথমে এক্সক্লেমেশন মার্কটা আছে এটা হচ্ছে কি নট, ঠিক আছে। তো এটা আমরা যদি দেখতে চাই, ধরেন যে a ইকুয়াল 10 দিয়েছি, আর এখানে আমি যদি লিখি যে $a নট ইকুয়াল 10, এখন কি মানে কন্ডিশন ট্রু আছে? ট্রু আছে না, যে এখানে a দিয়েছি আমি 8, এখানে দিয়েছি 10, এটা তো অভিন্ন, তাই না? যে নট ইকুয়াল, আমি বুঝাইতে পেরেছি? তাহলে আমার কি দেখাবে? বুলিয়ান ট্রু দেখাবে না? ট্রু দেখানোরই তো কথা, তাই না? আমি যদি এখন রিলোড করি, এই জায়গাতে সেভ দিয়েছি, হ্যাঁ সেভ দিছি, সেভ দেওয়ার পর ধরেন যে আমি রিলোড করতেছি, তখন কিন্তু বলতেছে যে ট্রু। আর আমি এখানে যদি 10 দিয়ে দিতাম, সেভ দিয়ে দিলাম, আর এখন যদি রিলোড করি তখন কিন্তু কি বলতেছে? ফলস বলতেছে, কারণ যে এটা আর এটার এখন কিন্তু ভ্যালু কিন্তু একই হয়ে গেছে। মানে এটা এটা হচ্ছে আমার কি নট ইকুয়াল, যখন নট ইকুয়াল হবে তখনই আমার কন্ডিশনটা ট্রু হবে। বুঝেন নাই? মানে যখন এখানে আমি 7 দিব বা অন্য কিছু দিব, যখন এইটা এটার ভ্যালু মিলবে না তখনই কি এই যে আমি নট ইকুয়াল দিয়েছি এটার কন্ডিশন ট্রু হবে। আর এটা যদি আমি এখন ইয়াতে লিখতে চাই, ইফ এলস এর মধ্যে, যে ইফ $a নট ইকুয়াল, ধরেন যে দিয়ে দিলাম 10, তাহলে দেখা যাবে যে ইকো, ঠিক আছে। আর এলস এর মধ্যে আমরা বলে দিব যে ভ্যালু একই হয়ে গেছে। তো এখন আমার কি দেখাবে বলেন তো? ঠিক আছে দেখাবে, কারণ যে আমি কন্ডিশনের ভিতরে কি বলেছি যে নট ইকুয়াল, যে এই যে 10 যে ভ্যালুটা আছে এটা কি নট ইকুয়াল। আর আমি যদি আরেকটা এখানে ইয়া নিতাম, ভেরিয়েবল নিতাম, ধরেন যে $b ইকুয়াল 10 দিলাম, এখন যদি এটার সাথে আমি কম্পেয়ার করতে চাই তাহলে আমাকে কিভাবে কন্ডিশনটা করতে হইতো? এখানে জাস্ট আমাকে লিখে দিতে হইতো $b, তাহলেও কি দেখাবে বলেন তো? ঠিক আছে দেখাবে। আমি যদি এখন রিলোড করি এখানে, সরি, এই যে এখানে দেখাচ্ছে যে ঠিক আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার নট ইকুয়াল। এই যে নট ইকুয়াল যে ইয়াটা আছে না, আমরা এভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে আমি যদি এখানে যাই, লেস দেন গ্রেটার দেন দিয়ে সেভ দিয়ে দিলাম, আর এখন যদি আমি রিলোড করি এই জায়গাতে, তাও তাও কিন্তু দেখাচ্ছে যে ঠিক আছে। আর কোনো কারণে আমি যদি ওটা দুইটাতেই ইকুয়াল দিয়ে দিতাম, সরি, এখানে ভ্যালুটা 10 করে দিতাম, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আমি এখন রিলোড করতেছি, তাহলে কিন্তু দেখাচ্ছে কি ভ্যালু একই হয়ে গেছে, ঠিক আছে। যে অপারেটর যে দুইটা আছে এই দুইটা একই। আর নট আইডেন্টিক্যাল কি, এই দুইটা যদি ভিন্ন না হয় তখনও আবার কি দেখাবে? ট্রু দেখাবে, মানে অভিন্ন। আইডেন্টিক্যাল মানে কি অভিন্ন, মানে দুইটার ভ্যালু যদি একই হয়ে যায় তখন বলবে যে না এটা ফলস। আর যদি অভিন্ন থাকে মানে ভিন্ন হয়ে যায় আর কি, মানে এ এর ভ্যালু দিছি 10, বি এর দিছি 8, সেক্ষেত্রে যদি নট আইডেন্টিক্যাল ইউজ করি আমার কি দেখাবে? ট্রু দেখাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে গ্রেটার দেন, গ্রেটার দেনের কাজটা কেমন?
ধরেন যে আমি যদি এখন ভারডাম করি যে $a গ্রেটার দেন 10, এখন কি দেখাবে বলেন তো? এটা কি 10 এর চেয়ে বড়? $a এটার ভ্যালু হচ্ছে 10, এখানেও আছে 10, এটা কি 10 এর চেয়ে বড় হয়েছে? এখন যদি আমি রিলোড করি দেখেন যে এখানে কি দেখাবে, এখানে ফলস দেখাবে, কারণ যে আমি বলে দিয়েছি যে এটা কি যে 10 এর চেয়ে বড়। আসলে কি $a এর যে ভ্যালুটা আছে এটা কি 10 এর চেয়ে বড়? না, 10 এর চেয়ে বড় নয়, কারণ যে এখানে কত, এখানে 10, এখন 10, এটা হয়ে গেছে ইকুয়াল। আর এখানে কোনো কারণে আমি যদি 8 দিতাম, সেভ দিয়ে যদি রিলোড করি, তখন কিন্তু দেখাচ্ছে যে ট্রু হবে, যে এখন আমার কি কন্ডিশন ঠিক আছে, যে আমি যেই $a এর ভ্যালুটা দিয়েছি এটা কি 8 এর চেয়ে বড় আছে, ঠিক আছে। আর আমি যদি বড় দিতাম আরো, ধরেন যে 12 দিতাম, সেভ দিয়ে এখন যদি রিলোড করি, তখন কি দেখাবে, ফলস দেখাবে। আর এটাই যদি এখন আমি কন্ডিশনের ভিতরে করতে চাই, যে ইফ $a কি হয়, যে 80 এর চেয়ে যদি বেশি হয়, তাহলে ইকো দেখাবে যে রেজাল্ট ইজ A+, আর এলস এর মধ্যে দেখাবে রেজাল্ট ইজ নট গুড। তাহলে এখন আমরা কি দেখাবে বলেন তো? রেজাল্ট ইজ নট গুড। আমি যদি রিলোড করি, এখন দেখাচ্ছে যে রেজাল্ট ইজ নট গুড, কারণ যে আমার কি এখানে যে আমরা a এর ভ্যালুটা নিয়েছি এটা কিন্তু 80 এর চেয়ে বড় নয়, তাই না? আর এখানে আমি যদি 82 দিতাম, তখন আমার কিন্তু দেখাবে যে রেজাল্ট ইজ, রিলোড করতেছি যে রেজাল্ট ইজ A+। বাকি যারা ক্লাসে আছেন বুঝতে পারতেছেন আমি কি করতেছি আপনাদের? হ্যাঁ, এগুলো তো বোঝার কথা, এগুলো আমরা জাভা স্ক্রিপ্টে দেখেছি। আচ্ছা, এরপর আমি যদি দেখি যে আর কি অপারেটর আছে, এই যে গ্রেটার দেন, লেস দেনটা কি এর উল্টা। কিভাবে, যে আমরা যদি এখন বলি যে ভারডাম $b লেস দেন কত, 10, এখন তাহলে কি দেখাবে কন্ডিশন বলেন তো? মানে এখানে ট্রু দেখাবে না ফলস দেখাবে? বি ট্রু হবে কেমনে? ফলসই দেখাবে, কারণ এটা কি 10 এর চেয়ে ছোট, এটা হচ্ছে 10 এর ইকুয়াল। আমি যদি এখন রিলোড করি, তো এখানে দেখাচ্ছে কিন্তু ফলস। এটা তখনই দেখাবে, ট্রু দেখাবে, যখন আমি এটা কি 10 এর চেয়ে ছোট ভ্যালুটা দিব। আমি যদি 9 দিতাম, সেভ দিয়ে এখন রিলোড করি, তখনও কি দেখাচ্ছে, হ্যাঁ আমাকে এখানে বড় নিতে হবে, তাই না? যে $, এটা কি 10 এর 12 এর চেয়ে ছোট, সেভ দিয়ে যদি রিলোড করি, তখন আমার ট্রু দেখাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার লেস দেন গ্রেটার দেন। এখন ইকুয়ালের যে মেথডটা আছে, যে গ্রেটার দেন বা ইকুয়াল, মানে এটার চেয়ে যদি বড় হয় অথবা এটা সমানও হয়। দেখেন আমি যদি এখানে 10 দিতাম, আর 10 এর পর এখানে যদি ইকুয়াল দিতাম, তাহলে আমার এখানে কন্ডিশনটা কি হলো, যে $b এর যে ভ্যালুটা আছে এটা যদি 10 এর চেয়ে ছোট হয়, এটা মানে হচ্ছে ছোট, আর ইকুয়াল মানে কি যদি সমানও হয় তাও তুমি ট্রু দেখাবা। এখন আমি সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কিন্তু ট্রু দেখাইতেছে। এখন কিন্তু এই যে ভ্যালুটা আছে এটা কিন্তু 10 এর চেয়ে ছোট না, বা এখন কি 10 এর সাথে মিলে গেছে না, 10 10 ইকুয়াল। আমার কথা বোঝা যায়? হ্যাঁ, এই জন্য ট্রু দেখাইতেছে। আর এখানে আমি যদি দিতাম যে $, ধরেন যে এর যে ভ্যালুটা আছে এটা কি হবে, যে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিলাম হচ্ছে 80, আর এখানেও যদি আমি 80 দিতাম, তখনও কিন্তু আমার কি দেখাবে, ট্রু দেখাবে। তাহলে রিলোড করে আমি যদি দিতাম, তাও কিন্তু ট্রু দেখাইতেছে। তাহলে আমরা কি একেবারে এক লাইনের মধ্যে কন্ডিশনটা বলে দিতে পারি, যে যদি মার্ক ইকুয়াল বা গ্রেটার দেন বা ইকুয়াল 80 এর চেয়ে বেশি বা 80 সমান হয়, তাহলে রেজাল্ট আমার কি হবে, A+ হবে। আর যদি নিচে হয় তাহলে আদার ইয়াগুলা দেখাবে, গ্রেড গুলা, তাই না?
আচ্ছা, ওইগুলো আমরা দেখবো একটা একটা করে। আর এরপর আমি যদি দেখি সেটা হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, এটা স্পেসিফ, এটা কিভাবে কাজ করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে, ধরেন যে ডলার সাইন এর যে ভ্যালুটা আছে আর এই বিটা এখন বাদ দিতেছে, এখানে দিয়ে দিলাম 10, ঠিক আছে। আর স্পেসিফ এখানে হচ্ছে লেস দেন ইকুয়াল 7, আর এখানে আমি দিয়ে দিতেছি 12, সেভ দিয়ে এখন যদি আমি রিলোড করি তাহলে এখানে কি দেখাচ্ছে যে ইন্টিজার -1, ঠিক আছে। কেন -1 দেখাইতেছে? আর আচ্ছা, এটা এখন আমি কমেন্ট করে রাখি, ডুপ্লিকেট করি, আর এখানে যদি আমি 10 দিতাম তাহলে দেখাবে 0। সেভ দিয়ে যদি এখন রিলোড করি এখন দেখাইতেছে 0। আর এটা এখানে আমি ধরেন যে দিয়ে দিলাম 8, তাহলে দেখাবে কি? তাহলে দেখাবে +1, বা প্লাসটা দেখাবে না, শুধুমাত্র 1 দেখাবে। এটা কেন এরকম দেখাইতেছে? এটা দিয়ে শুধু আপনি বুঝতে পারবেন যে আপনি যে ভ্যালুটা দিয়েছেন আর এর ভিতরে আপনি যে মানে কন্ডিশনের ভিতরে আরেকটা ভ্যালু দিতেছেন, এটা কি এটার চেয়ে বড় নাকি ছোট নাকি ইকুয়াল। যদি এটার চেয়ে এইটার ভ্যালু বেশি হয় তাহলে এটা কি দেখাবে? -1, যে আপনি যেই ইয়ার মধ্যে ভেরিয়েবলের মধ্যে যেই মানটা নিয়েছেন এটা কি না, -2 হবে না তো, এটা জাস্ট যত বেশি দেন এখানে এখানে -1ই দেখাবে। আমি যদি এখানে ইয়া দেই, ধরেন যে 15 দেই, আর এখন কি দেখাবে? +1ই দেখাবে। প্লাসটা তো দেখা যায় না, শুধুমাত্র কি দেখাবে? 1ই দেখাবে, ইন্টিজার। আর এটাকে যদি আমরা ইকো করতাম, মানে ভারডাম্পের মাধ্যমে কি, আমি যদি শুধুমাত্র এখানে ভারডাম্প করি, এখানে আমরা এই যে ডাটা টাইপটা এটা দেখতে পাবো না, যে $a, সেভ দিয়ে দিলাম, রিলোড করি, এখানে কি বলতেছে যে এটা একটা ইন্টিজার আর এর ভিতরে কি 15 আছে। আর এখন আমি যদি এটাকে ইকো করতাম এইভাবে, যে ইকো $a, এখানে 15 দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দিয়ে এখন যদি আমি রিলোড করি, কি দেখাইতেছে? স্পেসিফিক ঠিক আছে আমার? সরি, আমি ডাবল ইকুয়াল দিয়ে দিচ্ছি। তাহলে এখানে 0 দেখাইতেছে, তাই না? আর এটা কি, এটা আমাদের খুব একটা কাজে লাগবে না। এটা এখন যদি আমাকে মনে করেন যে অনেকগুলা সংখ্যা থাকে এখানে, সাপোজ যে এরকম অনেকগুলা সংখ্যা আছে, আপনি এখন বুঝতে চাইতেছেন, আর নিচে আরেকটা নিতেছি $b ইকুয়াল, সরি, এখন সমানই আছে, বাট কোনটা যে বেশি আছে কোনটা যে ইয়া আছে এখন বোঝা যাইতেছে না, বা বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি। এটা আমরা এটার মাধ্যমে দেখতে পারি যে এখানে যদি দিয়ে দিই $b, সেভ দিয়ে, সরি এটা পার্সেন্টেজ হয়ে গেছে, এখানে 1 দেখাইতেছে, তাই না? আর এইটাই এখন আমরা যদি ইয়ার মাধ্যমে করতে চাই, সেটা হচ্ছে মানে ইয়াটা আছে আউটপুটে কি দেখাবে, যে a এর ভ্যালু b এর চেয়ে বেশি, বা b এর ভ্যালু a এর চেয়ে বেশি। এটা যদি এখন কন্ডিশন দিয়ে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলেন তো, আইডিয়া দেন। হ্যাঁ, ইফ এলস এর মাধ্যমে কিভাবে লিখবো? আ- আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে আমি যদি সি নেই, ইকুয়াল দিয়ে এটা, ঠিক আছে। দেখেন তো, আমি যদি এখন ইকো করি, ইকো $c, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখন যদি রিলোড করি তাও 1ই দেখাবে। তাহলে আমার কন্ডিশনটা কিভাবে হবে দেখেন, আমি আপনাদের দেখাই দেই, যে ইফ যদি $c কি হয়, ইকুয়াল ইকুয়াল যদি একটা একটা করে কন্ডিশন করতে পারি, যদি 1 হয়, 1 কখন হবে? 1 কখন হবে বলেন তো? যখন কি হবে, a এর ভ্যালুটা b এর চেয়ে বেশি হবে, তাই না? তাহলে আমরা ইকো করতে পারি যে a এর ভ্যালু বেশি আছে,
বেশি আছে। আচ্ছা, এখন তো মনে হয় বেশি আছে, তাই না? দেখি আমার কন্ডিশন কাজ করে কিনা। আমি যদি এখন রিলোড করি, তাহলে দেখাইতেছে যে এ এর ভ্যালু বেশি আছে। আর কোনো কারণে আমরা যদি আরেকটা কন্ডিশন দিতে চাই যে এই সি ইকুয়াল ইকুয়াল যদি আবার কি হয়, জিরো হয়, ধরেন যে এই জিরো কখন হবে, এখানে 5 আছে, দুইটার ভ্যালু যখন একই হবে তখন জিরো হবে না? তাহলে আমরা কি ওইটা এলস ইফ এর মধ্যে করতে পারি? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে এলস ইফ আমরা কিভাবে লিখতাম বলেন তো, মনে আছে? এলস ইফ এভাবে লিখতাম, তাই না? কিন্তু এখানে আমাদের কি দিতে হবে, মানে দুইটা একসাথে দিয়ে দিতে হবে, এলস ইফ দিয়ে এখানে কন্ডিশনটা দিতে হবে যে ডলার সাইন সি ইকুয়াল ইকুয়াল যদি কি হয়, জিরো হয়, ইকো আমি বলে দিব যে ভ্যালু ইজ ইকুয়াল। আর এলস এর মধ্যে আমরা বলে দিব, এলস এর মধ্যে আমরা কন্ডিশন এলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন দিতে পারি, অথবা কি বলতে পারি ডাইরেক্ট যে ডলার সাইন সরি ইকো কি দিব এখানে, বি ভ্যালু নট ফাউন্ড কেন হবে? বি এর ভ্যালুটা না হলে কি বি এর ভ্যালু বেশি হবে, তাই না? বি এর ভ্যালু বেশি। দেখেন আমার যদি এখানে কোনো কারণে আমি একটাতে 6 দিয়ে দেই, সেভ দিয়ে দিলাম, দিয়ে এখন রিলোড করতেছি, সরি এখানে কি দিতে হবে, আমার সেমিকোলন দিতে হবে, সেভ দিয়ে আমি রিলোড করতেছি, তাহলে কি আমার তো কন্ডিশন দেওয়াই আছে, যদি মানে এটার ভ্যালু যে কোনো ভাবেই বেশি হয় তাহলে তো আমার কন্ডিশন এখানে মিলে যাবে যে সি ইকুয়াল ইকুয়াল, তখন কি হবে, 1 হবে না এই জায়গায়? এখানে কিন্তু আমরা একটা কাজ করতেছি, তারপর নিচে একটা একটা করে কন্ডিশনটা লিখতেছি। আর যদি ইকুয়াল হয়, মানে এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু যদি ইকুয়াল হয়, তখন তো আমার এটার সাথে মিলে যাইতেছে। আর এলস এ কখন আসবে, যখন এটার ভ্যালু এটার চেয়ে বেশি হবে। যখন আপনারা নিজে নিজে কোড করবেন তখন আরো কি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি এগুলো কেটে দিলাম। আর এরপর আমি যদি দেখি যে আর কি কি অপারেটর আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ব্যাপারটা আমি যদি দেখি, ধরেন যে ডলার সাইন এ ইকুয়াল দিয়ে দিলাম 10, আর এখানে ডলার সাইন এ প্লাস প্লাস দিয়ে দিলাম। এখন ইকো যদি করি ডলার সাইন এ, তাহলে আমার 11 দেখাবে, তাই না? আমি যদি রিলোড করি, এই যে ইনক্রিমেন্ট হচ্ছে এক এক করে। আজকে আমি লুপও দেখাবো আপনাদের, এই যে লুপ, ওয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, ওইখানে আরো ইনক্রিমেন্টে কিভাবে কাজ করে আমরা তখন আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। আর এখানে আমি যদি মাইনাস মাইনাস দিতাম, সেভ দিয়ে যদি রিলোড করি, তখন 9 দেখাবে, যে এক করে ইয়া পাবে। আমরা কন্ডিশনের ভিতরে যখন লিখবো যে যতক্ষণ পর্যন্ত এটা মিলবে না ততক্ষণ পর্যন্ত কি এক এক করে বাড়তে থাকবে, যে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে। হ্যাঁ, এটা ক্লাসের শেষের দিকে আমরা দেখবো। আপাতত তো এইটুকু বুঝলেই হবে। আচ্ছা, এই যে লজিক্যাল অপারেটর গুলো আছে, এন্ড, অর, এক্সঅর, এন্ড, তারপর কি ও এটা, এগুলা এগুলা একই, আমরা এন্ড এইভাবে লিখে দিতে পারি, অর লিখে দিতে পারি, অথবা কি এই সিম্বল গুলা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে এটা কিভাবে কাজ করবে, ধরেন যে এই যে এতগুলাই আছে, এন্ড এন্ড আছে, অর আছে, এক্সঅর আছে, এটা কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডলার সাইন এ দিলাম, ইকুয়াল দিলাম 10, ঠিক আছে, ডলার সাইন বি ইকুয়াল সরি 12। তো এটা যদি আমরা ইফ এলস এর মধ্যে লিখি, যদি ইফ, একটু দেখেন সবাই, ডলার সাইন এ ইকুয়াল ইকুয়াল যদি 10 হয়, ঠিক আছে, এরপর কি লিখবো, এন্ড, এবং ডলার সাইন বি ইকুয়াল ইকুয়াল যদি কি হয় 12 হয়, তাহলে তুমি দেখাও যে কন্ডিশন ইজ রাইট, কন্ডিশন ইজ রাইট। আর এলস এর মধ্যে আমরা বলে দিব কি, সামথিং রং, সেভ দিয়ে দিলাম। মানে একই সাথে আমরা দুইটা কন্ডিশন বলে দিতে পারবো, যে যদি এ ইকুয়াল যদি 10 হয় এবং বি ইকুয়াল যদি হয় কত, এই যে 12 যে ভ্যালুটা দিয়েছি, এই দুইটাই যদি আমার কন্ডিশন ঠিক থাকে, তাহলে আমার কি এই যে প্রথমে যেটা ইকো করেছি এটা ইকো হবে, নাহলে কি
এলস এর মধ্যে চলে যাবে। এখন কি আমার দুইটা কন্ডিশন ঠিক আছে? মানে আমি তো a এর ভ্যালু 10 নিয়েছি এবং b এর ভ্যালু এটাও কি 12 নিয়েছি, তার মানে দুইটাই আমার ঠিক আছে। আমি যদি সেভ দিয়ে এখন রিলোড করি তাহলে কি দেখাইতেছে যে কন্ডিশন ইজ রাইট। কোনো কারণে আমি যদি এখানে 8 দিতাম, সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে যদি রিলোড করি তখন কি বলবে যে সামথিং রং। মানে আমি যদি এন্ড ইউজ করি, এন্ড ইউজ করলে আমার দুইটা কন্ডিশনেই একই হইতে হবে। এটা আবার কি আমরা লেস দেন ইকুয়াল দিয়ে করতে পারি, যে a এর ভ্যালু যদি 10 এর চেয়ে বড় হয় আর এটা কি ইকুয়াল ইকুয়াল যদি 12 হয়, মানে দুই রকমের করে দিচ্ছি, তাহলেও কি আমার কন্ডিশন রং দেখাবে না? সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাও কিন্তু সামথিং রং দেখাইতেছে, কারণ যে কি আমার যে এটা ইয়া আছে a এর ভ্যালুটা এটা কিন্তু 10 এর চেয়ে বড় নয়। আমি যদি এখানে ইকুয়াল দিয়ে দিতাম, সেভ দিয়ে যদি রিলোড করি তখন আবার কি দেখাবে যে কন্ডিশন ইজ রাইট। তো এই হচ্ছে এন্ড অপারেটরের কাজ। মানে আমার কি দুইটা কন্ডিশন যখন একই হবে বা ট্রু হবে তখনই কি হবে, আমার এখানে এই যে প্রথম যে ইয়াটা দিয়েছি এটা আউটপুটে দেখাবে। আর অর যেটা আছে, আর এন্ড আমরা যদি এভাবে লিখে দিতাম তাহলে কাজ করতো। ডাবল এন্ড সেভ দিয়ে যদি রিলোড করি তাও কিন্তু কাজ করতেছে। তার মানে কি আমরা এই যে এন্ডও ইউজ করতে পারি, এভাবে এন্ড মানে এন্ড লিখে দিতে পারি, অথবা এই সিম্বলটা ইউজ করতে পারি। এখন অরের যে ম্যাটারটা, অর হচ্ছে কি যে যে কোনো একটা ঠিক হইতে হবে, যে এখানে কন্ডিশন কি যে কোনো একটা মিলে গেলেই ও কি দেখাবে এটা দেখাবে। দেখেন এখন কিন্তু কন্ডিশন দুইটাই মিলে গেছে তাই না, যে এ ইকুয়াল বা বি এটার চেয়ে বড় বা ইয়া। সেভ দিয়ে আমি যদি রিলোড করি এখানে তাহলে কিন্তু কি দেখাইতেছে যে কন্ডিশন ইজ রাইট। আর কোনো কারণে আমি যদি বলি যে এখানে এটা হচ্ছে এ ইকুয়াল ইকুয়াল সরি হ্যাঁ 124 দিয়ে দিলাম, তাও দেখাবে যে আমার কন্ডিশন ইজ রাইট। ঠিক আছে। আর এক্স ওর এই কাজটা কি, এটা তো ওর এই কাজটা বুঝতে পেরেছেন যে যে কোনো একটা কন্ডিশন ঠিক হইলে আমার ইয়া হয়ে যাবে। আর আমার যদি দুইটাই ভুল যাইতো, ধরেন যে আমি এটা কি দিয়েছি জাস্ট গ্রেটার দেন দিয়েছি, এটার ভ্যালুটা ইয়া দিয়েছি, সেভ দিয়ে রিলোড করি তখন কিন্তু দেখাবে যে সামথিং রং। আর এখানে যদি এক্স ওর দিতাম, সেভ দিয়ে যদি রিলোড করি তখন কি দেখাইতেছে সামথিং রং। আর এইখানে ইকুয়াল দিতাম, মানে যে কোনো একটা কন্ডিশন যদি মিলে যাইতো তাহলে কি দেখাবে যে কন্ডিশন ইজ রাইট। এখন কিন্তু এটা মিলে যাইতেছে যে 10 এর যে ভ্যালুটা আছে 10 এর চেয়ে বড় অথবা ইকুয়াল। সেভ দিয়ে রিলোড করি তখন দেখাচ্ছে কন্ডিশন ইজ রাইট। তাহলে ওইটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, এটাতে আবার কি যদি দুইটাই কন্ডিশন মিলে যায়, এখানে যদি আমি 12 দিতাম তখন কি বলতো যে সামথিং রং। সেভ দিয়ে রিলোড করি, যে আমার যদি এক্সওর ইউজ করি তাহলে কি যে কোনো একটা কন্ডিশন আমাকে হ্যাঁ একটা ভুল হইতেই হবে। আর আমরা যদি অর ব্যবহার করতাম তাহলে কি দুইটা একই হইলেও কোনো প্রবলেম নেই, মানে কন্ডিশন একটা ট্রু হইলেও সমস্যা নেই, দুইটা ট্রু হইলেও সমস্যা নেই। এখন যদি আমি রিলোড করি তাহলে কিন্তু আমার কন্ডিশন ইজ রাইট দেখাইতেছে। ঠিক আছে। আর আমি যদি আরেকটু নিচে যাই, এই যে পিএইচপি স্ট্রিং অপারেটর, এটা কিভাবে কাজ করে স্ট্রিং অপারেটরটা আমরা দেখেছিলাম। সেটা হচ্ছে এখানে দিলাম যে মাই নেম, মাই নেম ইজ সেভ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে রহিম। ঠিক আছে। তো এই দুইটা আমরা যদি কনক্যাট করতে চাই কিভাবে করব বলেন তো, আমি গত ক্লাসে দেখাইছি, আপনারা যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। মানে দুইটাই এক লাইনে এখন কিভাবে দেখাবো, আমি যদি এখানে ইকো করি, ইকো করে ডলার সাইন এ দেই তাহলে আমার শুধুমাত্র কি দেখাবে মাই নেম ইজ দেখাবে তাই না। আমি যদি রিলোড করি যে আমার দেখাচ্ছে মাই নেম ইজ, আর এখানে আমি যদি একটা ডট দিয়ে ডলার সাইন বি দিয়ে দিতাম, সেভ দিয়ে দিচ্ছি। ঠিক আছে। সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে কি দেখাচ্ছে মাই নেম ইজ রহিম।
তো এইভাবে আমরা কি আরো ওয়ার্ড এখানে কনক্যাট করতে পারি, সেটা হচ্ছে যে আমি যদি ডিফল্ট ভাবে একটা স্ট্রিং দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আরেকটা ডট দিব, স্পেস দিয়ে একটা ডট দিয়ে এখানে ধরেন যে এখন আমি নিজে লিখে দিব যে আই এম ফ্রম ঢাকা। সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে কি দেখাবে? আমার প্রথমে দেখাচ্ছে যে আই এম মাই নেম ইজ রহিম, আই এম ফ্রম ঢাকা। আইটা লেগে গেছে এখানে, কারণ যে কি এখানে আমরা একটা স্পেস দিতে পারি। সেভ দিয়ে যদি রিলোড করি, ঠিক আছে, এভাবে কনক্যাট করা যায় স্ট্রিং, যে মাই নেম ইজ রহিম বা এটা সেটা, তবে কি আই এম ফ্রম এটা। আর আমি যদি এখন ইয়া করতে চাই যে এই লাইনটাই শুধুমাত্র এক লাইনেই দেখাইতে চাই, তাহলে কি করতে হবে? ধরেন যে আমি এখানে বলে দিলাম $a, ঠিক আছে, একটা ডট দিয়ে ইকুয়াল দিয়ে দিলাম, $b দিয়ে দিলাম। এখন যদি আমরা ইকো করি $a, সেভ দিলাম, দিয়ে যদি রিলোড করি, তাহলেও কিন্তু আমার তখন কি দেখাচ্ছে যে মাই নেম ইজ রহিম। মানে এখানে আমি কি এই দুইটা কনক্যাট করে নিয়েছি উপরেই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর আমি যদি এটা না করতাম, না করে যদি শুধুমাত্র $a ইকো করতাম, তাহলে আমার কি দেখাইতো আউটপুট বলেন তো? শুধুমাত্র আমার দেখাইতো যে মাই নেম ইজ, ঠিক আছে। তো এখন আমি যদি ওভারঅল সব কন্ডিশনগুলো একসাথে কাজে লাগাইতে চাই, সেটা হচ্ছে $মার্ক ইকুয়াল দিয়ে দিলাম আমি আপাতত, সাপোজ 80 দিলাম, ঠিক আছে। এখন কন্ডিশনের ভিতরে আমি প্রথম এক নাম্বার যে কন্ডিশনটা করব, আগে কিন্তু আমরা একটা একটা করে কন্ডিশন করেছি। ইফ এটা ইকুয়াল যদি এটা হয় তাহলে এটা, অর, এক্স অর, এন্ড, এগুলার কাজ কিন্তু আমরা দেখি নাই। তো অথবা ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল, এগুলা দেখি নাই। তো আমি প্রথমেই একটা কন্ডিশন লিখতে চাচ্ছি, কেউ যদি এই জায়গায় মার্ক দেয়, আমাদের মার্ক তো টোটাল 100 না, কোনো কারণে যদি 102, একটা ছেলে তো কখনো 102 পাবে না। আর অথবা -10 দিয়েছে, কেউ মাইনাস পাবে না, হয় ওই 0 পাবে, নাহলে কি 100-র মধ্যে 100 পাবে, এর বেশি পাবে না। এখন আমি কন্ডিশনটা এরকম করতে চাচ্ছি যে যদি কেউ এখানে ভ্যালুটা দিয়ে দেয় -0 বা 100-র চেয়ে বেশি, তখন আমার কি দেখাবে যে ইনভ্যালিড ইনপুট। তাহলে আমার কন্ডিশনটা কি রকম হবে বলেন তো, কিভাবে লিখবো আর কি? না, এখানে প্রোমটা কাজ করবে না। এখানে আমি ডিফল্ট ভাবে একটা ভ্যালু দিয়ে দিতেছি, ধরেন যে আমি এখানে দিয়ে দিচ্ছি 102, অথবা আমার এখানে ভ্যালু থাকবে এখন -10। তাহলে আমি ওইটা কিভাবে একেবারে কন্ডিশনটা করব, যে যদি এ এর চেয়ে বেশি হয় অথবা কি বুঝেন নাই, এখানে আমি যদি এখন বলি যে $মার্ক যদি কি হয় 100-র চেয়ে বেশি হয়, এখানে যদি 100-র চেয়ে বেশি হয় তাহলে কি দেখাবে? আমি এলস এর ইয়ার মধ্যে বলে দিব ইকো ইনভ্যালিড নাম্বার হবে, তাই না? সেভ দিয়ে দিলাম। আর এখানে কোনো কারণে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 101, সেভ দিয়ে রিলোড করি, তাহলে কি বলতেছে যে ইনভ্যালিড নাম্বার। আর এখানে আবার যদি আমি মাইনাস দিতাম, -1 দিয়ে দিতাম, তাহলে আমার কন্ডিশনটা আবার কি লিখতে হইতো, যে এলস ইফ, তাই না? যে আবার যদি $মার্ক কি হয়, যদি হ্যাঁ, ওইটাই তো, আর তো কোনো কন্ডিশন নেই, কন্ডিশন তো আমাদের সব এগুলাই না, এর নিচে কি আর কোনো কন্ডিশন আছে? এই যে লজিক্যাল অপারেটর, এই এই অপারেটর গুলা দিয়ে আমরা যাবতীয় কন্ডিশনের কাজগুলো করব। আবার যদি কি হয়, এলস ইফ যদি করতে হয়, যে মানে 0-র চেয়ে যদি ছোট হয়, তাহলে কি দেখাবে? ইকো ইনভ্যালিড নাম্বার দেখাবে, ইনভ্যালিড নাম্বার। কিন্তু এইটা তো হচ্ছে মানে কি আমি একটা একটা করে করে দিচ্ছি, এটা কিন্তু আবার এক লাইনে করা যেত, ইনভ্যালিড নাম্বার দেখাইতেছে, এটাতে আইটা বড় হাতে দিয়েছিলাম, এটাতে ছোট হাতে দিয়েছিলাম, মানে এখন 0 হচ্ছে, এটা এক লাইনে করতে পারতাম না আমরা এন্ড দিয়ে? অর দিয়ে করতে হবে। এন্ড হবে কখন? যখন কি দুইটার ভ্যালু আমার একই হবে। এটা তো কখনো পসিবল না যে এখানে -1 হবে আবার কি এখানে 101 হবে। আমরা তখন অর দিয়ে করব, যে
মানে মার্ক যদি 100 হচ্ছে বড় হয় অথবা কি মার্ক লেস দেন কত 0, তাই না? তখন আমার দেখাবে যে ইনভ্যালিড নাম্বার। সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে কিন্তু আমার দেখাইতেছে যে ইনভ্যালিড নাম্বার, যে আমি -1 দিয়েছি। আর কোনো কারণে আমি যদি 102 দিতাম, সেভ দিয়ে যদি রিলোড করি তখন আমার কি দেখাচ্ছে ইনভ্যালিড নাম্বার, তাই না? আর এর নিচে আমি যদি বলি যে এলস ইফ, যে আবার যদি কি হয় $, মার্ক 80 চেয়ে বড় হয়, তাহলে আমার দেখাবে ইকো এ প্লাস। সেভ দিয়ে দিলাম। এখন কি দেখাবে যে 80 চেয়ে তো বড়, 102 তো 80 চেয়ে বড়, এ প্লাস দেখাবে কি? সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে কিন্তু ইনভ্যালিড নাম্বারই দেখাইতেছে, কারণ যে কি এর কন্ডিশন এখানে মিলে যাইতেছে, আর নিচে আসার কোনো প্রয়োজন নাই, তাই না? আর এখানে আমি যদি দিয়ে দিতাম 82, সেভ দিয়ে তখন কি দেখাবে? আমার রেজাল্ট দেখাবে এ প্লাস। আর এখানে আমি যদি 80 দিতাম, 80 দিলে কি দেখাবে বলেন তো? এখানে কিছুই আসবে না। তো আমরা এখানে বলে দিতে পারি যে যদি 80 চেয়ে বড় বা ইকুয়াল হয় তখন রেজাল্ট আমার এ প্লাস হবে, কারণ যে আমাদের বাংলাদেশে তো 80 পাইলে এ প্লাস, তাই না? এই যে এ প্লাস। তো এভাবে আমি আরেকটা শুধু দেখাই দিতেছি যে এলস ইফ মার্ক গ্রেটার দেন ইকুয়াল যদি হয় কি 70, সরি, তাহলে ইকো হবে কি রেজাল্ট এ। আর আরেকটা এলস এর মধ্যে আমরা বলে দেব ইকো রেজাল্ট ইজ নট গুড। সেভ দিয়ে দিলাম। আর এখানে আমি দেখি যে 70 দিলে আমার এ দেখায় কিনা। সেভ দিয়ে রিলোড করি তাহলে কিন্তু এ দেখাইতেছে। আর কোনো কারণে আমি যদি আরো নিচে দেই 5 দিয়ে দিলাম, সেভ দিয়ে রিলোড করতেছি, তাহলে আমার দেখাবে রেজাল্ট ইজ নট গুড। ঠিক আছে? তো এগুলা আপনারা নিচেরগুলা করে নেবেন বাসায়। ঠিক আছে? হ্যাঁ, এটা 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 এখানে মানে ওখানে আমরা ওই প্রম্পটের মাধ্যমে ইয়া করতেছিলাম, মানে ভ্যালুটা দিতে পারতেছিলাম না। এখানে ওই প্রম্পটটা কাজ করবে না। হ্যাঁ, আপনারা তারপর ট্রাই করে দেখবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যেটা কাজ, এটা ইফ এলস। আমরা এবার সুইচের কাজ দেখবো। সুইচটাও অনেকটা কন্ডিশনের মতনই কাজ করে। ধরেন যে আমি দিয়ে দিচ্ছি এখানে কান্ট্রি ইকুয়াল, কোটেশনের ভিতরে বলে দিচ্ছি বাংলাদেশ। আর এখানে কি দিব? সুইচ লিখতে হবে। ঠিক আছে? সুইচের ভিতরে আমার এই যে ভ্যারিয়েবলটা এখানে যেটা দিয়েছি এটাই এখানে দিতে হবে। কপি। এখানে কাজ কিভাবে হবে? এখানে কেস দিতে হবে। কেস, এটা হচ্ছে 1 নাম্বার কেস। এখানে আমি দিচ্ছি ধরেন যে ইন্ডিয়া, তাহলে আমার ইকো হবে কি ইয়েস কান্ট্রি ইজ ইন্ডিয়া। তারপর এখানে আমরা ব্রেক করে দিব, যে যদি কন্ডিশন মিলে যায় তুমি এখানে ব্রেক করো, নিচের কন্ডিশন আর চেক করার প্রয়োজন নেই। আর এখানে বিটা ছোট হাতের দেই। আবার মানে এটা হলো ইফ, এরপর আবার কি এলস ইফ, যে আবার অন্য একটা কান্ট্রির নাম আমি এখানে দেই, ধরেন যে দিয়ে দিলাম পাকিস্তান। হ্যাঁ, আর এখানে ইকো হবে কি ইয়েস কান্ট্রি ইজ পাকিস্তান। সেভ দিয়ে দিলাম। তারপর কি হবে? এখানে ব্রেক, সরি, হ্যাঁ ব্রেক হয়ে যাবে। আর আমার যদি একটাও না মিলে, যে দেখেন এখানে কিন্তু বাংলাদেশ দিয়েছি, এখানে ইন্ডিয়া দিয়েছি, পাকিস্তান দিয়েছি, বাংলাদেশ কিন্তু দেই নাই, তাহলে আমরা এলস এর মধ্যে বলে দিব যে ডিফল্ট কি দিব ইকো হিয়ার হ্যাভেন্ট বা হ্যাভ নট বাংলাদেশ, এরকম কিছু যে এখানে বাংলাদেশ নাই। ঠিক আছে? তাহলে আমরা কি দেখাবে যে এখানে
বাংলাদেশ নেই। আমি যদি রিলোড করি যে হেয়ার হেভেন বাংলাদেশ, আর কোনো কারণে আমি যদি এখানে একটা ইয়া দিতাম, সরি কেস দিতাম হচ্ছে বাংলাদেশ, এটা কিন্তু স্ট্রিংটাই চেক করবে যে বাংলাদেশ, তাহলে কি দেখাবে তুমি এখানে ইকো করো যে ইয়েস আই এম বাংলাদেশ, সেভ দিয়ে দিলাম। আর এখানে কি হয়ে যাবে, তারপর ব্রেক হয়ে যাবে, সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি রিলোড করি তাহলে কি দেখাইতেছে ইয়েস আই এম বাংলাদেশ। আর কোনো কারণে এখানে যদি আমার ভ্যালুটা ইন্ডিয়া হয়ে যাইতো তাহলে কি দেখাচ্ছে ইয়েস কান্ট্রি ইজ ইন্ডিয়া। আর এখানেও কিন্তু আমরা ওই যে রেজাল্টের যে কাজটা করলাম মার্ক ইকুয়াল, ধরেন যে কোনো কারণে এখানে আমি ওটাও করা যাবে। তো ওইটা যদি আমি আপনাদের করতে বলি কি কি কন্ডিশন থাকবে, যদি 0-র চেয়ে আমি কম দেই তাহলে ইনভ্যালিড দেখাবে, 100-র চেয়ে উপরে হলেও ইনভ্যালিড দেখাবে, আর নিচের যে ইয়াগুলা 80 ইকুয়াল বা প্লাস হইলে ইয়া দেখাবে, এ প্লাস দেখাবে। কিভাবে করবেন আমাকে একবার বলেন তো। হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ আপনারা এটা সুইচ দিয়ে করেন, সুইচ দিয়ে কিভাবে করতে পারেন কিনা করেন তো, আমি কোডটা দেখবো। আর এটা একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিই আমি, আপনাদের তো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় না, সেটা হচ্ছে এখানে দেই ক্লাসরুম। বলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আর আপনারা বাসায় এটা ইয়া করবেন, ঠিক আছে, যে মানে করতে পারেন কিনা শুধু দেখবেন। সুইচ ইউজ হবে না, এই যে কোনো একটা মানে কাজ করতে করতে যখন ইয়া হবে, ইপেলস দিয়ে যদি কাজ হয় তাহলে তো সুইচে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাট আমি এটা আপনাদের কি জানাই দিলাম আর কি, যে এটা এইভাবে কাজ করে। ওকে, তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি কি দেখলাম আজকে, ওই যে অপারেটর গুলো দেখলাম, ইপিএলস দেখলাম, সুইচ দেখলাম। এবার লুপ নিয়ে আলোচনা করব আমি। এখনো আমরা কাজের কাজ করতেছি না, কাজের কাজ করব হচ্ছে যখন কি ডাটা ইনসার্ট করব ডাটাবেজে। আচ্ছা, এই যে লুপ গুলা কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাই দিতেছি। সেটা হচ্ছে ধরেন যে এখানে $a নিলাম, ঠিক আছে, a ইকুয়াল দিয়ে দিলাম 0। এখন কি হবে যে হোয়াইল লুপের কাজ দেখবো আমরা, যে যখন যখন কি হবে $a, ঠিক আছে, 10 এর চেয়ে ছোট থাকবে, দেখেন আমি বুঝিয়ে দিতেছি, তখন ইকো হবে কোনটা, ইকো $a হবে, ঠিক আছে। আর নিচে আমরা বলে দিব যে তুমি কি করবা $a প্লাস প্লাস, যে এক যতক্ষণ পর্যন্ত তুমি 10 এর চেয়ে ছোট থাকবা ততক্ষণ পর্যন্ত তুমি কি হবা এক এক করে বাড়তে থাকবা। তো প্রথমে আমার এখানে 0 দিয়েছি, তো প্রথমে কত পাবে, 0 পাবে, তো 1 পাবে, 2 পাবে। দেখেন আমি যদি রিলোড করি এই চলে আসছে কিন্তু 0 1 2 3 4 5 6 7 8 9। আর কোনো কারণে আমি যদি এখানে 100 দিতাম তখন কি 99 পর্যন্ত চলে যাবে, এই যে। আর এগুলা যদি আমরা নিচে নিচে নিয়ে আসতে চাই তাহলে আমরা কনক্যাট করে দিব কিভাবে, এখানে একটা ডট দিব, কোটেশনের ভিতরে আমরা বলে দিব বিআর, স্টেপ দিয়ে যদি আমি রিলোড করি তাহলে দেখেন যে আমার এই যে 0 1 2 3 4 5 6 7 আসছে। আর এখানে আমি 10 দিলাম, স্টেপ দিয়ে এখানে 9 পর্যন্ত আসতেছে। তাহলে আমি যদি 10 সহ আনতে চাই তাহলে কি করতে হবে বলেন তো, তখন আমরা ইকুয়াল দিয়ে দিব, যে যতক্ষণ পর্যন্ত এটা কি 10 এর সমান বা মানে 10 এর চেয়ে কি হয় মানে ছোট থাকে আর কি, সেভ দিয়ে রিলোড করি তখন আমরা কি 10 পর্যন্ত চলে আসতেছে। তো while লুপটা আরো কি কিভাবে কাজ করে এগুলো আমরা পরে দেখবো, আপাতত সবচেয়ে বেসিক যেটা এটা তো বুঝতে পেরেছেন যে কিভাবে লিখবো। আমি আরেকবার লিখে দিচ্ছি যে একটা ভ্যালু থাকবে, ইকুয়াল কি থাকবে, যে 0 থাকতে পারে, 1 থাকতে পারে, সেভ দিয়ে আমরা বলবো যে while
কি হবে যখন $a কি হবে 10 এর চেয়ে ছোট থাকবে তখনই তুমি ইকো করো কি আমরা ডিফল্ট ভাবে একটা স্ট্রিং দিয়ে দিতে পারি সেটা হচ্ছে এইভাবে যে নাম্বার ইজ মানে এটা কি সব ইয়ার ক্ষেত্রে পাবে আর এখানে আমি ডট দিয়ে $, এই ইয়াটা দিয়ে দিব ভেরিয়েবলটাই আমি এ দিয়ে দিব ঠিক আছে এ দিয়ে দিলাম আর নিচে নিচে নিয়ে আসার জন্য আবার কি এখানে বিআর দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম আর এরপর কি করতে হবে আমরা ইনক্রিমেন্টটা করে দিব $a প্লাস প্লাস সেভ দিয়ে দিলাম এখন যদি আমি রিলোড করি তাহলে আমার কি দেখাচ্ছে যে নাম্বার ইজ 0 নাম্বার ইজ 1 নাম্বার ইজ 2 3 4 5 6 7 8 9 বুঝতে পেরেছেন হ্যাঁ তো এটা গেল আমার কি সরি কমেন্ট করে রেখে দিই আমি এখানে কোড দিয়ে দিব আজকে আপনাদের যে while loop ওকে এরপর আমরা দেখব হচ্ছে ডু while loop যে এটা কিভাবে কাজ করে আউটপুট আমি একই দেখাবো ঠিক আছে বাট এই যে ইয়াটা লুপটা লেখার নিয়মটা আলাদা ডু while loop এখন যদি আমি রিলোড করি কোনো কিছু দেখাবে না কারণ যে আমি উপরেগুলো কি কমেন্টে রেখে দিয়েছি তো ডু while loop এটা কিভাবে যে সেটা হচ্ছে ডু এর ভিতরে আমরা লিখে দিব হচ্ছে ইকো ধরেন যে ইকো কি করব আর এর বাইরে আমাকে আগে একটা ইয়া নিতে হবে যে $x নিলাম এবার যে কোনো আপনি ভেরিয়েবলের নেম নিতে পারেন এখানে 0 দিয়ে দিলাম সরি 0 আর এখানে কি দিব বা এখানে কোনো ইয়া দিলাম না এখানে ডাইরেক্ট বলে দিচ্ছি $x প্লাস প্লাস x প্লাস প্লাস না ইকো হবে $x তারপর কি হবে $x প্লাস প্লাস কিন্তু আমরা কি কোনো বলেছি যে কখন এটা হবে এটা ডু while লুপের ক্ষেত্রে এখানে বলে দিতে হবে যে যখন $x কি হবে 10 এর চেয়ে ছোট থাকবে সেভ দিয়ে দিলাম দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি তাহলে কিন্তু দেখাচ্ছে যে 0 1 2 3 4 5 6 7 8 9 আর আমরা যদি নিচে নিচে নামাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে এখানে আমরা একটা ডট দিয়ে বিআর দিয়ে দিতে পারি সেভ দিয়ে দিলাম দেওয়ার পর আমি যদি রিলোড করি তাহলে এই যে 0 1 2 3 4 5 6 7 8 9 চলে আসবে আমি আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাকে প্রথমে একটা আপনারা যখন প্র্যাকটিস করবেন যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে p ইকুয়াল দিয়ে দিবেন 0 এখানে যে 0ই দিতে হবে এরকম না আমি যদি 2 দেই তাহলে কি 2 এর উপর থেকে শুরু হবে না 2 3 4 5 6 7 8 9 তো কি হবে ডু while লুপের ক্ষেত্রে যে করো তুমি কিছু একটা করো সেটা হচ্ছে কি ইকো করে দিব যে নাম্বার ইজ বা মাই নাম্বার ইজ ডট দিয়ে এখানে কি ওইটাই ইকো করব আর এখানে আমরা নিচে নিচে নামার জন্য করে দিব হচ্ছে বিআর সেভ দিয়ে দিলাম $b কি এক এক করে বাড়তে থাকবে আর while $b or equal 10 তাই না সেভ দিয়ে দিলাম এখন যদি রিলোড করি তাহলে কি দেখাচ্ছে যে মাই নাম্বার ইজ 0 1 2 3 4 5 6 7 8 9 10 দেখেন এটা আমি আপনাদের মানে মুখে মুখে বলে দিচ্ছি তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নিজে যখন করবেন মানে এগুলো ভুলে যাবেন তো বুঝে একবার যদি বুঝে যান মানে এইভাবে বলে বলে দেখবেন যে এই কন্ডিশনটা কখন হবে যখন আমার এটা হবে তাহলে আর ভুলবেন না ঠিক আছে আর আমরা ফর লুপের কাজটা দেখব ফর লুপ কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমাকে ফর লিখতে হবে এখানে সব কন্ডিশন আমার করে দিতে হবে কিভাবে এখানে হবে জাস্ট এটা এখানে কি দিব ধরেন যে $c ইকুয়াল দিয়ে দিলাম 0 ঠিক আছে তারপর লিখতে হবে $c কি হবে যখন 10 এর চেয়ে ছোট থাকবে তখন আবার কি হবে সিটা প্লাস প্লাস হবে তাহলে ইকো কি করব বলেন তো ইকো বা আমরা জাস্ট সি দিয়ে একটা বিআর দিয়ে দিচ্ছি সেভ দিয়ে দিলাম
দিয়ে যদি এখন রিলোড করি, কই কি দেখাচ্ছে? ডলার এটা কি আমার কন্ডিশন ইয়া হয়ে গেছে, তাই না? এটা লেস দেন দিতে হবে। স্টেপ দিয়ে যদি আমি রিলোড করি, মানে উল্টা হয়ে গেছে আমার কন্ডিশন, যে 0 1 2 3 4 5 6 7 8 9 চলে এসেছে। ঠিক আছে, তো আপনারা এগুলা নিজে নিজে দেখবেন। আর আমি যদি আরো দেখি, সেটা হচ্ছে এই যে লুপ, পিএইচপি লুপ। লুপের মধ্যে আমরা কি দেখলাম? হোয়াইল লুপ দেখেছি, ডু হোয়াইল লুপ দেখেছি, ফর লুপ দেখেছি। ফর ইজ দেখি নাই। ফর ইজ দেখবো আমরা আগামী ক্লাসে, যখন আমি আপনাদের অ্যারে দেখাবো। অ্যারে নিয়ে একবারে ফুল আলোচনা হবে আপনাদের, যে কত প্রকারের অ্যারে আছে। আর ব্রেক কন্টিনিউ কি, আমি যদি এটার মধ্যে ক্লিক করে দেখি, এটা হচ্ছে কি, যে যদি আবার আমি মানে 0 থেকে 10 পর্যন্ত দেখাইতেছি, দেখার পর আবার কি আমি চাচ্ছি যে 4, এই যে 4 আছে এটা আউটপুটে দেখাবে না। আমি যদি ট্রাই ইট ইয়োরসেলফে যাই, তখন কি হবে? যে এটা যখন 4 4 হবে, তখন থেকে তুমি এটা কি হয়ে যাও, ব্রেক হয়ে যাও। ওই একই হিসাব আপনারা কি করবেন, এটার মধ্যে যাবেন, যাওয়ার পর এই যে ব্রেক এবং কন্টিনিউ, এটা কাজটা নিজে নিজে দেখবেন। ঠিক আছে, সব আমি নিজে দেখাবো না। যদি বুঝতে না পারেন যে আসলে কি হইলো আমি বুঝি নাই, তাহলে আমি নেক্সট ক্লাসে আপনাদের বুঝিয়ে দিব। ঠিক আছে, আর এখন আমি আপনাদের যেটা দেখাবো, কেটে দিচ্ছি সব, আচ্ছা যাক। আমি যদি নতুন একটা ফাইল লিখি এখানে, সেটা হচ্ছে ফাংশন ডট পিএইচপি, এটা নোটপ্যাড প্লাস প্লাসে আমি ওপেন করতেছি। আর এখানে আমি আপনাদের একটা ইয়া নেই, সেটা হচ্ছে আমি দেখাইলাম কিছুক্ষণ আগে, এটাই আপনারা আমাকে বলবেন। ঠিক আছে, সেটা হচ্ছে ফর লুপ। ডেট ফাংশনের কাজ দেখাইছিলাম গত ক্লাসে, দেখছিলেন? আচ্ছা, তো আমরা যদি এই বছরটা দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো, যে এটা কত সাল বা কত মাস তারিখ? আমরা ইকো করে আহ, এখানে দিয়ে দিব হচ্ছে ডেট। ঠিক আছে, শুধু যদি ডেট লিখে ইকো করি, সে কি বলবে, যে আমার একটা প্যারামিটার লাগবে, তাই না? আরে আমার মাউস মাউস কি আটকে যায় কেন? আচ্ছা, রিলোড করি। এখানে কি বলতেছে, যে এক্সপেক্টস অ্যাট লিস্ট ওয়ান প্যারামিটার। তো আমরা প্যারামিটার দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা কন্ডিশনের ভিতরে ধরেন যে আমরা এই বছরটা দেখতে চাচ্ছি, তাহলে ওয়াই দিতে হবে, তাই না? আর মান্থ যদি দেখতে চাই, তাহলে দিতে হবে এম, আর এরপর ডেট। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে আজকে আমাদের হচ্ছে 20 সাল 12 মাস 19 তারিখ, সব ঠিকঠাক আছে, তাই না? আচ্ছা, এটা আমি আর এটা নিয়ে আলোচনা করব না। এটা যদি আমি এখানে এল দিতাম, তাহলে আমার কি দেখাইতো? সেভ দিয়ে এখানে এখানে দেখাইতেছে স্যাটারডে। আচ্ছা স্যাটারডে, আচ্ছা। আর এখানে যদি বড় হাতে এল দিতাম, হ্যাঁ এল দিলে ডে দেখাবে। আর এখানে ওয়ান দেখাইতেছে কি জন্য? এটা হচ্ছে যদি বড় হাতে এল দিই, মানে এই বছরটা যদি লিপি ইয়ার হয়ে থাকে, তাহলে ওয়ান দেখাবে। আর যদি লিপি ইয়ার না হইতো, তাহলে কি দেখাইতো? জিরো দেখাইতো। তাহলে এখন আমরা মানে এখানে তো 1 0 এরকম না, আমরা এখন দেখাবো যে ইয়েস দিস ইয়ার ইজ লিপ ইয়ার, অথবা কি দিস ইয়ার ইজ নট লিপ ইয়ার। তাহলে আমার কন্ডিশনটা কিভাবে লিখতে হবে বলেন তো? হ্যাঁ পারফেক্ট, এটা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের কি লিখতে হবে, এটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিতে পারি, অথবা ডাইরেক্ট ওই জায়গাতেও লিখতে পারি। ভেরিয়েবল নিলে আমার সুবিধা হবে, ডলার সাইন ধরেন যে ডেট ইকুয়াল এটা। তাহলে আমার কি লিখতে হবে, ইফ ডলার সাইন ডেট কি হবে, ইকুয়াল ইকুয়াল ওয়ান। যদি ওয়ান হয়, তাহলে কি দেখাবে?
দিস ইয়ার ইজ লিপ ইয়ার, সেভ দিয়ে দিলাম। আর এলস এর মধ্যে আমরা বলে দিব হচ্ছে ইকো দিস ইয়ার ইজ নট 2020, এটা তো আমাদের হচ্ছে লিপি ইয়ার, তাই না? তো এখানে দেখাচ্ছে আমার দিস ইয়ার ইজ লিপি ইয়ার, তো এটা তো আমরা বুঝতে পারছি। বাট বাই এনি চান্স আমি যদি এখানে 1950 দিতাম, তাহলে কন্ডিশন কিভাবে করবেন? বা 1950 যে কোনো কিছু দিতে পারি, ধরেন যে 1970 দিলাম, এটা এমনি আমরা মুখে মুখে মানে হিসাব করে নিতে পারবো যে এটা কি হচ্ছে, যে মানে ইয়া হইতেছে কিনা, লিপি ইয়ার হইতেছে কিনা। বাট আমি যদি পিএইচপি দিয়ে এটা বুঝতে চাই, তাহলে কিরকম হইতে পারে? যে কোনো ইনপুট দিতে পারি, এখানে আমি যাই দিই না কেন, যদি লিপ ইয়ার হয় তো আমার দেখাবে যে ইয়েস দিস ইয়ার ইজ লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে দেখাবে যে দিস ইয়ার ইজ নট লিপ ইয়ার। এটা আপনারা ইয়া করবেন, বাসায় নিজে নিজে চিন্তা করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে, এটাই অ্যাসাইনমেন্ট না, মানে আমার সলিউশন দিয়ে দিবেন যে এইভাবে এভাবে। আই হোপ আপনারা করতে পারবেন। কি করতে পারবেন না? হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন, তাহলে দেখবেন যে হয়ে গেছে। আচ্ছা, আমরা প্রথমে এইচটিএমএলটা লিখি। আমাদের কি পিএইচপির মধ্যে এইচটিএমএল কোড কাজ করবে? করবে। আচ্ছা, এখানে আমি হেড নিয়ে নিলাম, হেড, আর এখানে দিয়ে দিলাম বডি। আচ্ছা, ডেট যে ইয়াটা আছে এটা কি পিএইচপির একটা বুইল্ট ইন ফাংশন, আর আমরা আজকে দেখব যে আমরা নিজেরা কিভাবে একটা কাস্টম ফাংশন বানাই কাজ করতে পারি, ঠিক আছে? আমি দিয়ে দিলাম হচ্ছে বডি। বডিটা এখানে শেষ করে দিলাম। তো এটার মধ্যে আমি একটা টাইটেল দেই, টাইটেল, আর এখানে বলে দিই যে উই লার্নিং। হ্যাঁ, জি জি জি, অবশ্যই পিএইচপি রাখতে হবে। এখানে দিয়ে দিলাম টাইটেল, আর এখানে দিয়ে দিলাম হেডিং 1 এর মধ্যে যে হ্যালো বাংলাদেশ। আচ্ছা, এখন যদি এই ফাইলটা আমি রান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি এখানে রিলোড করি, তাহলে কিন্তু আমার index.php তে যেটা আছে ওটা কিন্তু দেখাবে। আমি যদি এখানে ইকো করে রাখি শুধুমাত্র, যে ইকো, যে এটা index.php, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, তাহলে কিন্তু আমার দেখাইতেছে index.php। আর এই যে function.php এর মধ্যে যে কোডটা করলাম আমি, এটা যদি রান করাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কিছু করতে হবে না, জাস্ট এখানে মানে প্রথমে ওই ফোল্ডারের নেমটা লিখবেন, লেখার পর ওই ফাইলের নেমটা এখানে বলে দিবেন যে function.php দিয়ে যদি আমি এন্টার করি, মানে এটা লোকেশনটা তো আমার লাগবে, তাই না? তারপর তো এটার মধ্যে যাবে। তো function.php আর index.php কি ওটা ইন্ডেক্স করা থাকে, তো ওটা ডিফল্ট ভাবেই ওই প্রথমটাই পেয়ে যায়। তো এটা হচ্ছে আমার কি হ্যালো বাংলাদেশ। আচ্ছা, এখন আমরা যদি এই ভ্যালুটা ফাংশনের মাধ্যমে চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? আর পিএইচপির ফাইলটা আমরা এখানে উপরে করি কোডটা। তো পিএইচপি কোড করার জন্য আমাকে কি সিনট্যাক্সটা অবশ্যই লিখতে হবে। তো আমি লিখে দিলাম পিএইচপি। আমরা প্রথমে এভাবে লিখবো যে ফাংশন, ফাংশনের একটা নেম থাকবে, ধরেন যে দিয়ে দিলাম হচ্ছে টেক্সট, ঠিক আছে? টেক্সটের ভিতরে আমরা তো ইয়াতে ফাংশন এভাবে লিখতেছিলাম, মনে আছে? হ্যাঁ, আর এখানে বলে দিব যে হ্যালো স্টুডেন্টস, সেভ দিয়ে দিলাম। এখন এই যে টেক্সট ফাংশনটা আছে, ঠিক আছে, আমরা ডেট ফাংশনটা দেখার জন্য কি করতাম?
জাস্ট এখানে কি পিএইচপি লিখতে হবে, কিন্তু নাহলে কিন্তু কাজ করবে না। এই যে পিএইচপি ইকো করে দিতাম, ইকো করে কি করতাম, সরি এখানে ডেট লিখতাম হবে। তো এই যে এটা লেখার পর ও আমাকে কি বলতো যে এখানে একটা ইয়া দিতে হবে, প্যারামিটার দিতে হবে, তাই না? এই যে প্যারামিটার যদি আমি ওয়াই দিতাম, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে আমার 20 দেখাচ্ছে। আর এটা বোল্ড দেখাচ্ছে এই কারণেই যে এটা আমার কি H1 এর মধ্যে আছে। আর এটাই ডুপ্লিকেট করে এখানে ওয়াই এর বদলে আমি যদি দিয়ে দিতাম হচ্ছে এল, তাহলে আমার কি দেখাইতো যে আজকে কি বার। আমি যদি রিলোড করি তাহলে আজকে শনিবার। তো এইভাবে এটা কি, এই যে এই ফাংশনটা কাজ করতেছে। এখন আমি যে এই জায়গায় একটা ফাংশন বানাইলাম, এটা কিভাবে এভাবে কাজ করবে, আমি যদি এখানে জাস্ট লিখে দিই হচ্ছে টেক্সট, তারপর কি অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, প্যারেনথেসিস না বা রাউন্ড ব্র্যাকেট। এখন যদি রিলোড করি তাহলে আমার দেখাচ্ছে কি হ্যালো স্টুডেন্টস। এটা ইকো করলাম না এই কারণেই, কারণ যে আমার টেস্ট কি এখানে ইকো করা আছে। এটা কি এই ফাংশনটা যতক্ষণ পর্যন্ত আমি কোথাও ইউজ না করব এটা কিন্তু ইকো হবে না। বুঝতে পেরেছেন? মানে ফাংশনটা আপনি বানাই নেবেন। এখন যদি আপনার ইকো বাংলা এই সরি হ্যালো স্টুডেন্টস, আমি এখানে বলে দিই যে উই লার্নিং পিএইচপি, সেভ দিয়ে দিলাম। এটা এখন যত জায়গায় ইউজ করতে চান, বা এই ইয়াটা যদি আপনি 6টা হেডিং এর ইয়াতে লিখতে চাইতেন, তাহলে আমাকে কি করতে হইতো, এখানে আবার একটা H2 বানাইতে হইতো। H2 এখানে আমি এগুলো ডুপ্লিকেট করে দিই, 3 3 4 4 5 5, আমি 6 পর্যন্ত দিয়ে দিলাম। তো এই লাইনটাই যদি আমরা দিয়ে দিতে চাইতাম, তাহলে আমাকে এটা পুরোটাই কপি করতে হইতো, মানে কপি বা লিখতে হইতো, পেস্ট পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট পেস্ট, সেভ দিয়ে আমি যদি রিলোড করতাম, তাহলে আমার কি দেখাচ্ছে যে হ্যালো স্টুডেন্টস উই লার্নিং পিএইচপি, উই লার্নিং পিএইচপি, উই লার্নিং পিএইচপি। আর কোনো কারণে আমি যদি এইটুকু জাস্ট মানে লিখে দিতাম, এই লাইন তো আরো বড় হইতে পারতো, তাই না? তাহলে আমার কি বারবার ওই লাইনটা লেখা লাগতো না। আর আমি যদি পিএইচপিতে একটা ফাংশনের মধ্যে ওইটা রেখে দেই, তাহলে কি শুধু ফাংশনের নেমটা লিখে দিলেই আমার পেয়ে যাবে। কি পাবে কি না? আচ্ছা, সেভ দিয়ে দিলাম। তো এখন যদি আমি রিলোড করি তাহলে আমার কি একই আউটপুট দেখাবে। আচ্ছা, এটা একটা ফাংশন বানাইলাম। এখন আমি যদি এই টাইটেলটা বানানোর জন্য একটা ফাংশন বানাইতে চাই, যে টাইটেল নামে একটা ফাংশন বানাবো, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আবার লিখবো হচ্ছে ফাংশন, ফাংশন কি টাইটেল, আর এখানে ইকো করে দিব হচ্ছে যে উই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট। তো এখানে আমাদের কি করতে হবে, জাস্ট শুধু ওই ফাংশনের নেমটা লিখে দিতে হবে পিএইচপির মধ্যে। পিএইচপি বাদে যদি আমরা শুধুমাত্র এইভাবে টাইটেল লিখে দেই, কাজ করবে? সেভ দিয়ে যদি রিলোড করি, আচ্ছা এখানে আগে ইয়া দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। এখন যদি রিলোড করি তাহলে আমার ওই যে টাইটেলই পাবে, মানে ওটা টেক্সট আকারে পেয়ে যাবে স্ট্রিং। আর আমাদের অবশ্যই তাহলে কি করতে হবে সেটা হচ্ছে এখানে লিখে দিব পিএইচপি, ইকো দিতে হবে না, কারণ যে আমি অলরেডি কি এই যে টেক্সটটা আছে না, এটা ইকো করে দিয়েছি এখানে, ঠিক আছে? আর ওরা কি করে, রিটার্ন করে দেয়। আর আমি যদি এখানে এভাবে দিই, সেভ দিয়ে যদি রিলোড করি, আচ্ছা এখন যে আমার পিএইচপি ঠিক আছে, এইটুকু তো বুঝতে পারছেন যে কিভাবে আমি একটা ফাংশন বানাবো, ফাংশন বানাই কাজ করব। এখন আমরা আর্গুমেন্ট পাস করব, অর্থাৎ কি এই যে 6টা হেডিং আছে বা 6জন কাজ শিখতেছে, সবাই তো আর পিএইচপি শিখবে না। কেউ পিএইচপি শিখতেছে, কেউ বুটস্ট্র্যাপ শিখতেছে, কেউ এইচটিএমএল শিখতেছে, কেউ সিএসএস শিখতেছে। এইটুকু টেক্সট একই থাকবে, শুধুমাত্র কি আমার এইটা চেঞ্জ হবে। তো এটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এইখানে আমি একটা ইয়া নিচ্ছি, যে ধরেন যে কোনো একটা আর্গুমেন্টের নেম নিয়ে নিলাম যে চেঞ্জ, ঠিক আছে? চেঞ্জ দিয়ে এখানে যদি আমি চেঞ্জ দিয়ে দেই, এখন সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি বলতেছে যে আনকট আর্গুমেন্ট এরর, টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন টেক্সট, মানে এত 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 লম্বা লাইনে, মানে যখনই আমার এখানে ইয়া হবে
মানে এইভাবে আমি একটা আর্গুমেন্ট নিব, ঠিক আছে? তখন এখানে যে ভ্যালুটা হবে, এই যে চেঞ্জ, মানে উই লার্নিং এখানে কি ছিল, এখানে পিএইচপি ছিল না, আমাকে এখানে এখন একটা একটা করে বলে দিতে হবে। আমি প্রথমটার জন্য বলে দিলাম যে উই লার্নিং পিএইচপি, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে আমার একটা দেখাচ্ছে যে হ্যালো স্টুডেন্টস উই লার্নিং পিএইচপি। আর 2 নাম্বারটাতে ধরেন যে কেউ শিখতে চাচ্ছে সিএসএস বা এইচটিএমএল, তাহলে ও কি দিয়ে দিবে, এইচটিএমএল। আর কেউ শিখতেছে সিএসএস, কেউ শিখতেছে হচ্ছে jQuery, কেউ কি শিখতেছে জাভাস্ক্রিপ্ট, আর কেউ শিখতেছে ওয়ার্ডপ্রেস। সেভ দিয়ে দিলাম, দিয়ে যদি রিলোড করি, তাহলে আমার কি দেখাচ্ছে যে হ্যালো স্টুডেন্টস উই লার্নিং পিএইচপি, একজন এইচটিএমএল শিখতেছে, কেউ কি সিএসএস, jQuery, জাভাস্ক্রিপ্ট। আর আমরা যদি ইচ্ছা করি যে আমার টাইটেলটা যেটা আছে ওয়েব ডেভেলপমেন্ট, এটা শুধু ওয়েব ডেভেলপমেন্ট না, অন্য আরেকটা হইতে পারে, এটাও আমরা কি এই যে আর্গুমেন্ট দিয়ে চেঞ্জ করে নিতে পারবো, যে এখানে আমি আমার নিজের মতো করে একটা টাইটেল বানাবো। করা যাবে না? হ্যাঁ, জি। আর দেখেন এখন কোনো কারণে আমি যদি এখানে ইয়া না দেই, যে ধরেন যে আমি একটা ইয়া দেই নাই, আর্গুমেন্ট এখানে দেই নাই, সেভ দিয়ে রিলোড করি, তাহলে এখানে কি বলতেছে যে আনকট। তো আমরা আবার আরেকটা কাজ কি করতে পারি, যে যদি বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মানে আপনি যেই ইয়াটা টেক্সটটা চেঞ্জ করে অন্য কিছু একটা দিতে চাইতেছেন, ওটা দিয়ে দিতে পারেন। আর এখন আমি যেটা বলতেছি, যে কেউ যদি কোনো কারণে মানে ইয়া এখানে না দেয়, কোনো ভ্যালু না দেয়, তাহলে কি ডিফল্ট ভাবে একটা ভ্যালু পেয়ে যাবে? না এমন তো না যে এখানে ও ভ্যালু দিতেই হবে, ও যদি না দেয় ডিফল্ট ভাবে একটা ভ্যালু পেয়ে যাবে। সেটা আমরা দেওয়ার জন্য কি করতে হবে, যেখানে আমরা আর্গুমেন্টটা নিয়েছি এখানে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে কোটেশনের ভিতরে বলে দিব যে এটা ডিফল্ট। এখন যদি সেভ দেই, দেওয়ার পর যদি রিলোড করি, তাহলে কি পাইতেছে, যদি ওখানে ইয়া না দেয়, ধরেন যে এখানেও যদি আমার না দেওয়া হয়, তাহলে আমার কি দেখাবে, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে দেখাচ্ছে হ্যালো স্টুডেন্টস উই লার্নিং ডিফল্ট। কি বুঝতে পেরেছেন? তাহলে হ্যাঁ ওইটাই, আমরা যদি দেই যে উই লার্নিং ম্যাথমেটিক্স, ম্যাথ, ম্যাথ দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে আমার কি দেখাবে, যে উই লার্নিং ম্যাথ, এখানেও চেঞ্জ হয়ে গেছে। মানে যত জায়গায় আমি ইয়া দিব না, ওই আর্গুমেন্ট মানে নিজের মতো করে দিব না, ওই জায়গায় কি পাবে, আমার ডিফল্টটা পেয়ে যাবে। তো আজকে আমরা কি কি দেখলাম তাহলে, এগুলো প্র্যাকটিস করবেন, আমি কিন্তু আপনাদের টেস্ট নিব, সেটা হচ্ছে পারতে হবে। সর্বপ্রথম হচ্ছে যত রকমের অপারেটর আছে সব অপারেটর আমরা দেখছি, এরপর হচ্ছে ইফ এলস, এটা দেখছি, এরপর দেখলাম কি সুইচ, আর এরপর দেখলাম হচ্ছে লুপস, আর এরপর ফাংশন। আর আপনারা বাসায় আরেকটা জিনিস নিজে নিজে দেখবেন, সেটা হচ্ছে যে আমি যে ইয়াটা দিলাম, এই যে এখানে ইনপুটটা ইয়ারের ক্ষেত্রে আমি নির্দিষ্ট একটা ইয়ার দিয়ে দিব, যে কোনো ইয়ার হইতে পারে। যদি ওটা লিপ ইয়ার হয়ে থাকে তাহলে আমার আউটপুটে দেখাবে লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে দেখাবে যে দিস ইয়ার ইজ নট লিপ ইয়ার। ঠিক আছে? আচ্ছা, রেজুম করে এখানে একটা ফাইল বানাই, সরি আমি অন্যদিকে, যে টেস্টিং ডট, বাট আমরা এক্সটেনশনটা যদি এইচটিএমএল রাখি তখন কিন্তু পিএইচপি শুধু কাজ করবে না, বাকি সব কাজ করবে। এখানে ধরেন যে টেস্ট ডট এইচটিএমএল দেই, আর এটার মধ্যে আমি নোটপ্যাড প্লাস প্লাস অপারেট করে এটা কেটে দেই। এখানে আমরা বলি যে উই টেস্টিং, সেভ দিয়ে দিলাম। তো আমাদের এই ফাইলটা নাম করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে লোকাল হোস্ট লিখতে হবে, এরপর ফোল্ডারের নেমটা, ফোল্ডারের নেম ছিল আমার কি, পিএইচপি লার্ন না লার্ন পিএইচপি, পিএইচপি লার্ন। আচ্ছা,
তো আমি পিএইচপি লার্ন দিয়ে দিব, এরপর হচ্ছে আমার টেস্ট ডট এইচটিএমএল। তো এখানে আমার কি দেখাচ্ছে যে উই টেস্টিং হেয়ার। আপনি যদি এইচটিএমএল এ কোড করেন, সিএসএস করেন, যে কিছুই করেন না কেন সবকিছুই এই জায়গাতে কাজ করবে। হ্যাঁ, আমি যদি আপনাদের দেখাই সেটা হচ্ছে আমার আপনাদের আমি যে ওয়ার্ডপ্রেসটা দেখাইছিলাম কোন ফোল্ডারের মধ্যে ছিল? হ্যাঁ, নিউ ডাব্লিউপি। আচ্ছা, আমি যদি এখানে লোকাল হোস্ট নিউ ডাব্লিউপি তে যাই, আচ্ছা হ্যাঁ, এটা যদি ছোট স্ক্রিনে নিয়ে যায় সেটা হচ্ছে 991-এ 91-এ দেখেন যে এই জায়গায় কিন্তু গিয়া নাই, আইকন নাই। এটা এখানে দেখা যাইতেছে, বাট 991-এ আসলে এটা ইয়া হয়ে যাইতেছে। এই যে 990-তে আবার ঠিক থাকে, বাট এটা কি 991-এই আসার কথা ছিল। কোনো চাইল্ডও দেখাইতেছে না, কোনো কিছু দেখাইতেছে না। এটা আপনারা ফিক্সড করবেন নিজে নিজে। করতে পারবেন? চেষ্টা অবশ্যই করব। হ্যাঁ, এখানে স্পেস এলিমেন্ট করে করে দেখবেন যে এটা কেন আসতেছে না, বা এটা 990-তে আসতেছে, 1-এ কেন আসতেছে না। হ্যাঁ, এটা যোগ করতে পারেন তাহলে বুঝতে মানে সিএসএস যে আপনি শিখছেন এটা আর কি বোঝা যাবে ক্লিয়ার ভাবে। ঠিক আছে? হ্যাঁ, হ- জি জি, করে দেখবেন, কিন্তু তারপরেও অনেক প্রবলেম করতে পারে যে এগুলো আবার নাও আসতে পারে। যদি না আসে তো ওইটা দেখবেন। তো আপনাদের এই ছোট ছোট দুইটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, সেটা হচ্ছে একটা এইটা নিজে করবেন, মানে এগুলো আমি দেখবো না, জাস্ট আপনারা শুধু বলবেন যে করতে পারছেন কিনা। আর আরেকটা হচ্ছে আমি যে কোনো ইয়ার দেই না কেন একটা ভেরিয়েবলের মধ্যে, যে ওটা লিপ ইয়ার কিনা, এটা আমরা পিএইচপি দিয়ে বুঝতে পারতে হবে আর কি। মানে এমনি তো আমরা বলে দিতে পারি যে আমি যদি এখানে ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর, সরি কই গেল, আচ্ছা ক্যালকুলেটর, ধরেন যে 1970, এখন যদি আমি ভাগ দেই হচ্ছে 4 দিয়ে, তাহলে কি এখানে পয়েন্ট আসছে, পয়েন্ট আসলে কি এটা লিপ ইয়ার? মানে যেটা 4 দিয়ে ভাগ যাবে এটাই তো লিপ ইয়ার, তাই না? হ্যাঁ, ওইটাই কি, এতটুকুই হিন্টস আপনাদের। হ্যাঁ, আপনি করতে পারবেন 2 মিনিটের কাজ।